সরকার যাবো করেও যে যাবে না তার প্রমাণ হলো হঠাৎই উপদেষ্টা পরিষদে রদবদলের গল্প ছড়ানো হচ্ছে। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশ পোড়ানোর ঘটনায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর উপর চাপিয়ে তার জায়গায় রজার খলিল ওরফে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দেশ পোড়ানোর দায় খলিলুর রহমানের উপর কি কিছুটা বর্তাবে না? মানে তার না নিরাপত্তা নিশ্চিত করার কথা দেশের? যাই হোক, কথা তো অনেক কিছুই দিয়েছিলেন ইউনূস মহাজন ক্ষমতা দখল করে, কোনোটাই কি রাখতে পেরেছেন? রাখতে পারেননি। বিদায় নিলে তো নেওয়ার কথা খোদ ইউনূসের, কিন্তু তিনি তো গেড়ে বসে আছেন। যারা আগুন জ্বালিয়েছে তাদেরকে নিয়ে তিনি দেশ শাসন করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে বিভিন্ন আয়োজনে যাচ্ছেন, আর তাদেরকে তিনি কিংস পার্টি বানিয়েছেন। আর বিদায় দিচ্ছেন কাকে? জাহাঙ্গীরকে। এরকম জাহাঙ্গীর গিয়ে খলিল এলে দেশের কি আসে যায় বলেন তো? ইলু গেল বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো, শুনেছেন না এরকম ধাঁধা? আচ্ছা বলুন তো এই ধাঁধার উত্তর কি? পারবেন না? চিন্তা করেন, বলছি পরে। বিগত 16 মাসে কিছুদিন পরপরই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হয়েছে। কখনো কেউ নিজের প্রয়োজনে এক পদ ছেড়ে আর এক পদে গিয়েছেন, উপদেষ্টার পদ ছেড়েছেন, বাসভবন ছাড়েননি, পদ ছেড়েও গানম্যান নিয়ে ঘুরেছেন। ঘটনা কিন্তু কম ঘটেনি। সরকার ঘোষিত একটি নির্বাচন সামনে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকাল আর কেউ কথা বলে না, কারণ বলার মতো কিছু নেই। দেশ জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, কারণ নিরাপত্তা নেই। সরকার আওয়ামী লীগ নিধন দিয়ে শুরু করেছিল, এখন নিজেদের কিংস পার্টির নেতারা টার্গেট হচ্ছে, পত্রিকার সম্পাদকরা টার্গেট হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারা টার্গেট হচ্ছে। ধানমন্ডি 32 আগুন লাগানো দিয়ে শুরু করেছিল সরকার, আর এখন আগুন গিয়ে লাগছে প্রথম আলো, ডেইলি স্টারের গায়ে। সরকার সামলাতে পারছে না, অথচ সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা একজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন, আর তার সঙ্গে সরকারের আবার আন্তর্জাতিক মানের খেলোয়াড় একজন নিরাপত্তা উপদেষ্টাও আছেন, যাকে সুদূর আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, দুঃখিত আমি এর আগে মেজর জেনারেল বলেছিলাম, মানে তার জায়গায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বসানোর আলোচনা অনেকদিন ধরেই চলছিল। আবারও সেই আলোচনা এখন জোরে সোরে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার পড়ানোর পর থেকে। হতে পারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার অর্থ হলো সরকার নিজেই মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ম্যানেজেবল পর্যায়ে নেই। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে চাপ তৈরি হয়েছে তা শুধু রাজপথের নয়, সরকারের ভেতরেও এক ধরনের চাপ তো দেখাই যাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তারের ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। সরকার যতই বলুক এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, বাস্তবে তো তা নয়, বরং এই ইস্যু বিরোধী শক্তি, বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম এবং সংগঠিত রাজনৈতিক গোষ্ঠীর জন্য একটি সমবেত অভিযোগে পরিণত হয়েছে। এই চাপ থেকে বেরোতে গিয়ে একজন উপদেষ্টাকে সরিয়ে আরেকজনকে বসানোর সবচেয়ে সহজ সমাধান হয়তো হতে পারে, এটাই সরকারের সহজ হিসেব, হয়তো তাই সরকার ভাবছে। কিন্তু সমস্যা হলো এই বদল আসলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা। ছোট বড় সকলেই দেশ পোড়ানোর জন্য সরকারকে দায়ী করছে। শান্তির পায়রা ইউনূস যে শান্তির তালিব্যস্যাও বোঝেন না, তা মাহফুজ আনাম বলছেন, মতিউর রহমান বলছেন সকলেই। অথচ এই কদিন আগেও মাহফুজ আনাম স্বনামে নিজের পত্রিকায় কলাম লিখে বলেছিলেন, মাননীয় ইউনূস আপনি যাবেন না। কিন্তু তাদের পত্রিকা পড়ানোর পর অল্পের জন্য 30 জন সাংবাদিক আগুনে পুড়ে মারা যাওয়া থেকে বেঁচে যাওয়ার পর মাহফুজ আনাম কিন্তু সাহস করে লিখলেন না, এবার আপনি যান মাননীয় ইউনূস। তিনি এবং তার অন্যান্য সুশীল এবং শক্তিমান মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে সেমিনারে গিয়ে ইউনূসের সমালোচনা করছেন মৃদু মৃদু, ঠিকই, কিন্তু মানুষের জীবনকে এরকম নিরাপত্তাহীন করার জন্য, দেশকে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের অভয়ারণ্য করার জন্য সরকারের পদত্যাগটি তারা চাইছেন না কেন বলুন তো? অথচ এই মতিউর রহমান, মাহফুজ আনামে কিন্তু দুই নেত্রীকে যেতে হবে বলে কলাম লিখেছেন। 2024 সালের আগস্টে দেশের সুশীল সমাজ গিয়ে শহীদ মিনারে সরকার পতনের এক দফা দাবি জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে যেতে হবে, কারণ তখন শেখ হাসিনার সরকার ছিল। ইউনূস সরকারকে যেহেতু মাহফুজ আনাম, মতিউর রহমানরাই এনেছেন, তাদেরই লোকজন যেহেতু ক্ষমতায়, কেউ উপদেষ্টা, কেউ সরকারের বিরাট কর্মকর্তা, তাই হয়তো তারা এখন সরকারের পদত্যাগ দাবি করছেন না, অনেক কুসুম কুসুম ভাষায় সরকারের সমালোচনা করছেন।
যা হোক, ফিরে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা বদলানোর বিষয়টিতে। শোনা যাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র থেকে সরানোর কথা বললেও তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ ব্যর্থতার দায়ে কাউকে পুরোপুরি সরানো হচ্ছে না, অর্ধেক সরানো হচ্ছে, মানে কেবল দায়িত্ব স্থানান্তর করা হচ্ছে। এর মাধ্যমে আপনি কি বুঝলেন আমি জানি না, আমি তো বুঝলাম যে এই দেশ পোড়ানোর দায় সরকার নিচ্ছে না বা সরকারের এই ব্যর্থতা স্বীকার করছে না, বরং সরকার নিজেদের মধ্যে একটা ক্ষমতার পুনর্বিন্যাস করছে। রজার খলিল বা খলিলুর রহমানকে স্বরাষ্ট্রে আনার পেছনে একটি বড় হিসেব হয়তো আছে নিশ্চিত। তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ইতিমধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরের মানুষ। সরকারের দৃষ্টিতে এটি একটি মহা নিরাপদ পছন্দ, কারণ যারা এই দেশ পোড়ানোর জন্য দায়ী তাদের অনেকের সঙ্গেই কিন্তু এই রজার খলিলের ওঠা বসা, তারা সকলেই পূর্ব পরিচিত, তারা রজার খলিলের ঘনিষ্ঠ মানুষও। আর বিদেশি শক্তির সঙ্গে তো রজার খলিলের দহরম মহরম পুরনো এবং পরীক্ষিত। কিন্তু মাঠ পর্যায়ের কি অবস্থা? রজার খলিল যখন নিরাপত্তা উপদেষ্টার পদ নেন বা তাকে বসানো হয় সুদূর আমেরিকা থেকে উড়িয়ে এনে, তখন সেনাপ্রধানের সঙ্গে তার বিরোধ শুরু হয় এবং স্বাভাবিকভাবেই এই বিরোধ নিয়ে ইউনূস এবং সেনাপ্রধান বা সেনাবাহিনীর ভেতর ক্যাচাল দেশকে আরো অনিরাপদ করে তুলেছিল। আরো বড় প্রশ্ন হলো, এই রজার খলিলকে তো কেউ চিনত না, ইউনূস তাকে আমেরিকা থেকে উড়িয়ে এনে নিরাপত্তা উপদেষ্টা করা পর্যন্ত। মাঠ পর্যায়ের বাস্তবতায় প্রশ্ন আগেই উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে তার গ্রহণযোগ্যতা কতটা। আর এখন তো পরিস্থিতি আরো নাজুক, আরো ভয়ঙ্কর। এখন নির্বাচনকালীন সময়, শুধু নীতি নির্ধারণ নয়, বরং মাঠে দ্রুত সিদ্ধান্ত, পারস্পরিক আস্থা এবং সমন্বয় দরকার আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এখন এই জায়গাগুলোতে যদি দ্বিধা তৈরি হয়, রজার খলিলকে মেনে নিতেই অসুবিধা হয় মাঠে কাজ করা বাহিনীর, তাহলে পরিস্থিতি তো আরো জটিল হতে বাধ্য। এর সঙ্গে শোনা যাচ্ছে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত যুক্ত হওয়ার কথা। পুরো বিষয়টিকে আরো রাজনৈতিক রূপ দিচ্ছে কিন্তু সবকিছু মিলিয়ে। নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনের উচ্চ পদে পরিবর্তন সাধারণত দুই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। একদিকে নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা হিসেবে দেখতে পারেন আপনি, অন্যদিকে নিয়ন্ত্রণকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করা হিসেবেও ধরতে পারেন। প্রশ্ন হলো, এই রদবদল কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য নাকি নির্বাচনী বাস্তবতা ম্যানেজ করার জন্য? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে দায়িত্ব থেকে সরানোর বিষয়টি আলোচিত তো হচ্ছেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে যে ভয়ঙ্কর এবং উগ্রবাদী চক্রটি কাজ করছিল এতদিন, যারা পরিস্থিতিকে আজকের অবস্থায় নিয়ে এসেছে, তাদের মধ্যে এই ব্যক্তির নাম সবার প্রথমে উচ্চারিত হয় এবং এর সঙ্গে জড়িত স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নাম, যিনি কিনা একসময় হিজবুত তাহরির নামক একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা যায়। ফলে এখন হঠাৎ এসে এদের কাউকে সামনে এনে কাউকে পেছনে ঠেলে দেওয়ার বিষয়টিকে যে যেভাবেই দেখুন না কেন, আমি দেখি সরকারকে যারা এনেছে সেই ডেইলি স্টার, প্রথম আলো আর দেশের সুশীলদের চাপের মুখে সরকার একটু অদল বদলের খেলা খেলছে। আমি সেই হিসেবেই দেখছি ব্যাপারটা। এর বাইরে অন্য কোনো কারণ নেই, থাকতে পারে না। যেখানে পুরো ইউনূস সরকারেরই পদত্যাগ করা উচিত, দেশকে একটি তত্ত্বাবধায়কের হাতে দিয়ে ইউনূস প্রশাসনের পুরোটাই যখন সরে যাওয়ার দাবি নিয়ে সোচ্চার হওয়ার কথা এই সুশীল এবং সকল পক্ষের, তখন এই কুসুম কুসুম প্রতিবাদ, আগে কি সুন্দর দিন কাটাইতাম গান গাওয়া প্রতিবাদের জবাবে সরকারও এক ধরনের এক ঘরের মুখ আরেক ঘরে নিয়ে আপাতত কিছু একটা যে করছে সেটাই দেখাতে চাইছে। আর যদি নিয়ম কানুনের সামান্য বালাই থাকতো, অবশিষ্ট থাকতো, তাহলে এখন তো রাষ্ট্র নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা, সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নেওয়ার কথা, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করে কি হাতি ঘোড়া মারা হবে বলুন তো? আমি তো কিছু দেখি না আর কি। যা হোক, দেশ তো আর নিয়মে চলে না বা চলছে না। একটি অবৈধ শাসনের অধীনে বাংলাদেশ এখন যা হওয়ার কথা তাই হচ্ছে। আর ক্ষমতা দখল করেই তারা নিজেদেরকে অন্তর্বর্তী সরকার নাম দিয়ে শুরু থেকেই দাবি করে এসেছিল যে তারা নিরপেক্ষ এবং নির্বাচনমুখী। কিন্তু তারা দেশের তেল, গ্যাস, বন্দর বিদেশিদের দেওয়া থেকে শুরু করে হেন কিছু সিদ্ধান্ত নেই যে নেয়নি, কেবলমাত্র এসব প্রতিশ্রুতি পালন করা ছাড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং নিন্দাজনক কাজ করেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না এবং 17 মাসে কমপক্ষে 700 মানুষকে হত্যা করেছে কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের নাম জুড়ে দিয়ে।
আজকে আওয়ামী লীগের রাজনীতি থাকলে মাহফুজানা মতিউর রহমানদেরকে রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা চাইতে হতো না, দেশ পাহারায় এই বিশাল শক্তিটি প্রহরীর ভূমিকায় থাকতো। এটা বিশ্বাস করেন তো? আমি করি। এখন দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আবার এক হাতের তাস আরেক হাতে নিয়ে সরকার কোন চাল চালতে চাইছে সেটা পরিষ্কার না হলে অনুমান করতে পারি যে সরকার কেন সেটা করতে চায়, যে কথা এতক্ষণ ধরে বললাম। শেষ মুহূর্তে উপদেষ্টা বদলানোর এই সিদ্ধান্ত একদিকে সরকারের নড়বড়ে অবস্থাকে নির্দেশ করে, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মরিয়া চেষ্টাও প্রকাশ করে হয়তো। কিন্তু শেষ পর্যন্ত সরকার নিজেকে রক্ষা করা ছাড়া আর কিছুই করতে চাইছে বলে আমার মনে হয় না, বা মনে করার কোনো কারণ নেই। ওহো, শুরুতে একটা ধাঁধার কথা বলেছিলাম আপনাদের, ইলু গেল বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো। বলুন তো কি উত্তর? অনেকেই হয়তো জানেন, তারপরও বলি উত্তরটা। এটি একটি গ্রাম্য প্রবাদ বা ধাঁধা। ইলু বিলু এলে বা গেলে কি আসে যায়, গাছের মাথায় নারকেলের মধ্যে পানি ঠিকই জমা হয়, পাওয়া যায়। জাহাঙ্গীর বা খলিলের অদলে বদলে কি আসে যায়? দেশের যা ক্ষতি হওয়া তা তো হয়েই গেছে। ভালো থাকুন, নিরাপদে থাকুন সবাই।